দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে রাজশাহী ১ আসনে বিএনপির অভ্যন্তরীণ সংকট কাটছে না। মনোনয়নপ্রাপ্ত নেতার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে নিয়মিত কর্মসূচি পালন করছেন একাংশের নেতাকর্মীরা। তাদের দাবি, এই আসনে জামায়াতের শক্তিশালী প্রার্থীর বিপরীতে জিততে হলে বিএনপির প্রার্থী বদল করতে হবে। এই আগুনে ঘি ঢেলেছে সম্প্রতি তাদের কর্মসূচিতে হামলা সংঘাতের ঘটনা। তবে মনোনয়নপ্রাপ্ত নেতার সমর্থকরা বলছেন, তফসিল ঘোষণা হলেই মিটে যাবে নিজেদের দ্বন্দ্ব। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নে যমুনা নদী ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে ব্যবস্থা নিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। স্কুলে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে বছরের পর বছর ধরে চলছে শিক্ষা কার্যক্রম। দেশজুড়ে ভূমিকম্পনের পর বড় দুর্ঘটনার আতঙ্কে শিক্ষার্থীরা ভবন ধসের আশঙ্কায় বিদ্যালয়ে আসতে দেখা দিয়েছে অনীহা। শিক্ষকরা বলছেন, কক্ষ সংকটে ক্লাস স্থানান্তর করা সম্ভব হচ্ছে না। ঝুট কাপড় পাল্টে দিয়েছে সিরাজগঞ্জের 40,000 মানুষের ভাগ্য। জেলার কম্বল পল্লী হিসেবে খ্যাত কাজীপুরে 3 দশক ধরেই বানানো হচ্ছে শীতবস্ত্র আর কম্বল। দেশজুড়ে সাশ্রয়ী মূল্যে বিক্রয় হয় এসব পণ্য। স্থানীয় কারিগর ও ব্যবসায়ীদের দাবি, স্বল্প সুদে ঋণসহ ব্যবসায়িক প্রসারে নেওয়া হোক কার্যকরী উদ্যোগ। এবার শুনবেন বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচনে যাকে প্রার্থী করা হয়েছে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপির একটি অংশ। নিয়মিত এসব কর্মসূচিকে ঘিরে রাজশাহী 1 আসনে বেড়েছে রাজনৈতিক উত্তাপ। সম্প্রতি এমন এক কর্মসূচিতে হামলাকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ সংঘাতের ঘটনা বাড়িয়েছে উদ্বেগ। তানোর গোদাগাড়ী উপজেলা নিয়ে গঠিত রাজশাহী 1 আসনটি সব দলের জন্যই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। সে কারণে এই আসনে সব দলই চেষ্টা করে নিজেদের হেভিওয়েট প্রার্থীকে মনোনয়ন দিতে। এর আগে আসনটি থেকে টানা 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির প্রয়াত নেতা ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক। এবার তালিকায় রয়েছে তার ভাই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিনের নাম। স্থানীয় নেতাকর্মীদের এক অংশের দাবি, দীর্ঘ আন্দোলন সংগ্রামে তার কোনো অবদানই ছিল না। যাকে নমিনেশন দিয়েছে তাকে আসলে তৃণমূল চাচ্ছে না। 16 বছরের আন্দোলন সংগ্রামে যাদেরকে আমরা পেয়েছি মনোনয়ন প্রত্যাশী ধানের শীষের, তারা মনোনয়ন সম্ভব প্রার্থী হয়নি। তবে সমর্থকরা বলছেন, শুধু শরীফ উদ্দিনই নন, তার পুরো পরিবারের অবদানেই চাঙা হয়েছে বিএনপির রাজনীতি। প্রার্থী অনেকেই থাকতে পারে, কিন্তু দল যাকে নমিনেশন দেবে তার পক্ষেই কাজ করতে হবে। তারা একটু চেষ্টা করছে যে এটা করলে মনে হয় আমার দৃষ্টিটা হয়তো বা জনাব তারেক রহমান বা পার্টির হাইকমান্ডের দিকে পড়বে। জামায়াতে ইসলামী এই আসনে প্রার্থী করেছে দলের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুজিবুর রহমানকে। শরীফ উদ্দিনের সমালোচকরা বলছেন, এই হেভিওয়েট প্রার্থীকে হারাতে হলে বিএনপির প্রার্থী বদল করতে হবে। প্রার্থী যেটা ঘোষণা করেছে সেটা তো মহাসচিব সাহেব বলেছেন এটা সম্ভাব্য প্রাথমিক। 5 আগস্টের পরে উনি এই বিএনপিতে হঠাৎ করে দেখছি তার আগমন। এই আসার পরে তাকে দেখতে পাচ্ছি মাঠে নমিনেশন সম্ভাব্য প্রার্থী হিসেবে তাকে দিয়েছে। বিএনপির অন্য অংশটি বলছে, শরীফ উদ্দিনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে চালানো হচ্ছে অপপ্রচার। হাজার হাজার নেতাকর্মী রয়েছে, সেখানে গোটা 20-25 জন গিয়ে একটি সিন ক্রিয়েট করলো, 25 জন গিয়ে একটি টায়ার জ্বালালো। এটি আসলে দৃষ্টি আকর্ষণের জন্য একটি কাজ করেছে তারা। এখন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন এক বাক্যে আমরা তার পক্ষে কাজ করছি। শরীফ উদ্দিনের সমালোচনাকারী অংশটি যাকে সামনে নিয়ে আসছেন সেই মনোনয়ন প্রত্যাশী নেতা নিজে দলীয় ঘোষণার বাইরে কোনো মন্তব্য করতে রাজি নন। যেনাকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে উনাকে মানুষ ওইভাবে মেনে নিতে পারছে না। যদি চূড়ান্ত মনোনয়নের ক্ষেত্রে আমাকে মনোনীত না করে তাহলে হয়তো এখান থেকে কাঙ্ক্ষিত রেজাল্ট আনা অনেক কঠিন হবে। অন্যদিকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনী কর্মকাণ্ড শুরু করা শরীফ উদ্দিন আশাবাদী, তফসিল ঘোষণার পর সবাই তার পক্ষেই কাজ করবে। তারা তো ধানের শীষের বাইরে কেউ যাবে না, এটা তো নিশ্চিত, কারণ তারা প্রত্যেকেই ধানের শীষের একনিষ্ঠ কর্মী। সো আমি বিশ্বাস করি যে সবাই নিজ নিজ বোধোদয় হবে
এবং সময় মতো তারা অবশ্যই ধানের শীষের পক্ষে এসে একসাথে কাজ করে। নদী ভাঙন কবলিত একটি এলাকা, বিশেষ করে বর্ষাকালে কিন্তু এই অঞ্চলের যে যমুনা ও ব্রহ্মপুত্র নদী রয়েছে, সেই নদীর তীরের বর্তী যে মানুষ রয়েছে তাদের কিন্তু হাহাকার আমরা প্রতিনিয়ত শুনতে পাই। তবে এবার প্রেক্ষাপটটা একটু ভিন্ন হয়েছে, কারণ জলবায়ু পরিবর্তন সহ আবহাওয়ার যে পরিবর্তন রয়েছে সে কারণে কিন্তু এবার এই শীত চলে আসছে প্রায়। এই শীতের মৌসুমে কিন্তু ভাঙন দেখা দিচ্ছে, তীব্রতা কিন্তু আসলে আমি এখন রয়েছে একটি এই বাড়ি ভিটা যেটাকে বলে সেটার উপর। এখানে কিছুদিন আগে কিন্তু বাড়ি ছিল, সেই বাড়িটি কিন্তু ভেঙে কিন্তু পরবর্তীতে রাস্তা বা অন্য কোথাও তারা আশ্রয় নিচ্ছেন। যে বিষয়টি বলছিলাম যে এই মানববন্ধন করে বা বিভিন্ন সময় কর্মসূচি দিয়ে এখানকার মানুষ কিন্তু প্রায় কয়েক বছর যাবতে কিন্তু আন্দোলন করে আসছে, কিন্তু ন্যূনতম যে বিষয়টি রয়েছে যে নদী ভাঙনের ক্ষেত্রে, অর্থাৎ নদী ভাঙন রোধে যে ডাম্পিং করার যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা কিন্তু এখনো কোনো দপ্তর থেকে করা হয়নি। অর্থাৎ তারা বারবারই অভিযোগ করছেন যে অনেক দপ্তরে তারা গিয়েছেন কিন্তু তারা কোনো সুরাহা পাননি। সেই জায়গা থেকে যে বর্ষাকালে তো আরও তীব্রতা পায়, এখন তো যে ভাঙন আমরা দেখতে পাচ্ছি বা দেখেছি সেটা কিন্তু খুব বেশি। সেই জায়গা থেকে কিন্তু এখানকার যে ডাকাতিয়া থেকে যে খোলাবাড়ি পর্যন্ত একটি সড়ক রয়েছে, সড়ক কিন্তু সবচেয়ে বেশি হুমকিতে পড়েছে। পাশাপাশি কয়েকটি স্কুলও কিন্তু ইতিমধ্যে চলে গেছে। এর পাশাপাশি যে একটি সড়ক রয়েছে সেই সড়কটি কিন্তু আর কয়েকদিন গেলে হয়তো বা ভেঙে যাবে যদি এখানে ডাম্পিং বা কোনো রোধ করা না হয়। আরেকটি বিষয় বলে রাখি যে এখানকার যে স্কুলগুলো রয়েছে এই স্কুলগুলো কিন্তু খুব বিপাকে, অর্থাৎ স্কুলের ছাত্রছাত্রীরাও কিন্তু এখানকার পড়াশোনার পরিবেশ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি মানুষ যে এই যে শীত সময় আসছে বাস্তুচ্যুত হওয়ায় কিন্তু মানুষ এখন অনেকেই দেখেছে যে রাস্তায় বসতবাড়ি করে, অর্থাৎ টিনের চাল কিন্তু করে রেখে কিন্তু তারা বসবাস করছে। স্কুল ভবন যেন মৃত্যু ফাঁদ, যে কোনো সময় ভেঙে পড়ার শঙ্কা নিয়েই চলছে পাঠদান। দেশ স্বাধীন হওয়ার বছরখানেক পর টিনের ঘরে শুরু হয় ভুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম। ১৯৮০ সালে ৭ কক্ষের একতলা ভবন নির্মাণ হয়। সেই ভবন এখন ব্যবহারের অনুপযোগী। এরই মধ্যে পরিত্যক্ত হয়েছে ঝুঁকিপূর্ণ ২টি কক্ষ। বাকি ৫টিতে কোনো রকমে সপ্তম থেকে দশম শ্রেণীর ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। তবে সাম্প্রতিক ভূমিকম্পের পর সেখানেও আসতে ভরসা পাচ্ছে না ছাত্রছাত্রীরা। বিল্ডিং ভেঙে পড়ে, আমাদের ভয় লাগে যে কখন এসে আমাদের ক্ষতি করে। ভূমিকম্পের পরে আমাদের বাচ্চারা বিদ্যালয়ে আসতে চাচ্ছে না। আমরা অভিভাবক হিসেবে ঝুঁকির মধ্যেই থাকি যে আমাদের কোন বাচ্চা না জানি কখন কান্না করতে করতে বাসায় আসে। এমপিওভুক্ত বিদ্যালয়টিতে ১১ জন শিক্ষক কর্মরত, শিক্ষার্থী ৪০০-র বেশি। ২০০৫ সালে ৩তলা ভবন নির্মাণ করে দেয় সরকার। সেখানে অন্যান্য শ্রেণীর ক্লাস আর প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। কক্ষ সংকটে একতলা ভবনটি থেকে কার্যক্রম সরিয়ে নিতে পারছে না স্কুল কর্তৃপক্ষ। একদিন ক্লাস 9-এর রুমে ক্লাস নিচ্ছিলাম, তো হঠাৎ করে ছাদ ধাপাস করে অনেকখানি ভেঙে পড়ে গেল। তো অল্প একটু থেকে বাচ্চারা বেঁচে গেল। কয়েকটা ক্লাস তো করাই যায় না এবং কয়েকটা ক্লাস চলছে এবং সে কয়েকটা ক্লাস রীতিমতো ঝুঁকিপূর্ণ। এখন অ্যাকোমোডেশন না থাকায় ওখানেও ক্লাস করা লাগছে। শিক্ষকরা বলছেন নতুন ভবনের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে। সাম্প্রতিক ভূমিকম্পের পরে আমরা বিদ্যালয়ে মিটিং করেছি অভিভাবক সদস্য এবং শিক্ষক মণ্ডলীদেরকে নিয়ে। মিটিং আমরা বিভিন্ন দপ্তরে নতুন ভবনের জন্য আবেদন করেছি। ছাত্রছাত্রীরা আতঙ্কগ্রস্ত এবং তারা শ্রেণীকক্ষে ক্লাস করতে চাচ্ছে না এবং তাদের অভিভাবকরা পর্যন্ত তাদের পাঠাতে চাচ্ছে না। নতুন ভবন নির্মাণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। ভূমিকম্পেরও তো একটা প্রবণতা দেখা যাচ্ছে, এই সময় আসলে এসব নিয়ে ভাবার সুযোগ আছে। তো অবশ্যই আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিব এবং আমাদের দিক থেকে সর্বোত্তক সহযোগিতা থাকবে। জরাজীর্ণ বিদ্যালয়টি পাবনার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নে অবস্থিত। খেলনা কাপড় থেকেই ঘুরছে বিশাল জনগোষ্ঠীর ভাগ্যের চাকা। কম্বল বুনে স্বাবলম্বী সিরাজগঞ্জের ৪০,০০০ মানুষ। শীত আসার আগেই কর্মব্যস্ত কাজীপুর কম্বলপল্লী। গার্মেন্টসের পরিত্যক্ত কাপড় দিয়ে উপজেলার ২৫ থেকে ৩০টি গ্রামে চলে কম্বল বোনা, যা সাশ্রয়ী দামে বিক্রি হয় অনলাইন অফলাইনে। চায়না কম্বল, 1 পাট কম্বল, 2 পাট কম্বল, 3 পাট কম্বল, এইগুলো না আমাদের এই জায়গায় তৈরি হয়। আমাদের গ্রাম অঞ্চলে যত মা বোনেরা আছে তাদেরকে যারা সংসারে ফাঁকে ফাঁকে কাজ করে তারা মাসে ৪-৫ হাজার টাকা ইনকাম করে, তারা খুবই ভালো চলে। ৩
দশকেরও বেশি সময় ধরে চলছে এই কর্মযজ্ঞ। প্রতি শীতে গাজীপুর থেকেই প্রায় ৩০০ কোটি টাকার কম্বল বিক্রি করা হয়, কিন্তু রয়েছে ঋণ ও ব্যাংকিং জটিলতা, যা নিরসনের জোরালো দাবি তুলেছেন ব্যবসায়ীরা। সরকার যদি আর্থিক লোনের দিকে যদি কিছু সহযোগিতা করত, তাহলে আমাদের জন্য খুবই উপকার হতো। আমাদের এই মালগুলো মোটামুটি বলা চলে সারা বাংলায় সেল হয়। তারা ইম্পোর্ট করেন এবং তাদের কাছ থেকে আমরা সেই কম্বলগুলো সংগ্রহ করি। দেশের সবচেয়ে কম দামে বাচ্চাদের তৈরি পোশাক, বড়দের পোশাক, কম্বল সবকিছু আমরা সরবরাহ করে থাকি। অর্থনৈতিক সমৃদ্ধি এবং শিল্পের প্রসারে নানা উদ্যোগ নেয়ার দাবি তুলেছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, বাংলাদেশ ব্যাংকের কাছে যে স্বল্প সুদে এই শিল্পে ঋণ দিতে হবে। তাদের নিরাপত্তার জন্য সেখানে একটি পুলিশ ক্যাম্প করা দরকার এবং এই এলাকায় একটি নিরাপত্তার ব্যবস্থা করা দরকার। গুণে মানে ভালো হওয়ায় এই ব্যবসাকে আরও প্রসারিত করার আকাঙ্ক্ষা ও উদ্যোগের কথা বলেছেন জেলার রাজনীতিকরা। বড় বড় মেশিন, সুতার ব্যাপারে, উলের ব্যাপারে সরকারের কাছ থেকে একটা সাহায্য করলে এটা সত্যি সত্যি এটা ইন্ডাস্ট্রিতে পরিণত হবে। উত্তরবঙ্গ সহ সারা বাংলাদেশে উপকৃত হবে। সাধারণত জুলাই থেকে গাজীপুরে কম্বল ও শীতবস্ত্র তৈরির কাজ শুরু হয়, যা চলে জানুয়ারি পর্যন্ত। বাকি সময় কারিগররা যুক্ত থাকেন অন্যান্য পেশায়। বাহারি এসব পণ্য মানভেদে ৭০ থেকে ৬ হাজার টাকায় বিক্রি হয়।